এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ১ নিয়ে আলোচনা করব, অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে সেটির উত্তর কেমন হবে, কোথা হতে প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আগেই বলছি, এখানে যে উত্তর আমি দেখাবো হুবহু সেটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে যে কেউ যে কারো মতো পরিবর্তন করে লিখতে পারে। এখান থেকে ধারণা নিয়ে বইয়ের সাথে মিলিয়ে বই পড়ে উত্তরটা দিতে পারলে সেটা আরো বেশি ভালো। প্রথমে আমরা আসি, প্রশ্ন কি? প্রশ্ন এসেছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে। শিরোনাম হবে এই অধ্যায়ের নাম বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি। এই দুটো হচ্ছে শিরোনাম। এবার আমরা প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করি। প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। জিএম ফসল বলতে কি বুঝো? অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফসল বলতে কি বুঝো? বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। একের ক খ এবং ২ এ রয়েছে গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো কি কি? গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো জানতে চেয়েছে। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ দানাদার ইউরিয়ার অপকারিতা এবং গুটি ইউরিয়ার সুবিধা এটা লিখতে বলেছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলা থাকলেও আমি উত্তরগুলো একটু বিশদভাবে আলোচনা করব বোঝার জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের বোঝার জন্য আমি একটু বড় করে আলোচনা করব। এখান থেকে আমার আলোচনা শুনে বইয়ের সাথে মিলিয়ে পড়ে ভালো করে সুন্দর করে লিখতে পারবে। তো প্রথমে আসছি, জিএম ফসল কি? জিএম ফসল হচ্ছে ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য ফসলের জিনগত বিন্যাস বদলানো হয় এবং দিবাদৈর্ঘ্য সংবেদনশীল জিন ছাঁটাই করা হয়ে থাকে। এ ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলা হয়। অর্থাৎ ফসলের জিন থেকে তারা শীতকালে জন্মাবে না গ্রীষ্মকালে জন্মাবে সেই রকম জিনটা ফেলে দেওয়া এবং দিন রাত্রির দৈর্ঘ্যের উপর সংবেদনশীল যে জিন আছে সেটা ফেলে দেওয়া। সেই জিনগুলো ফেলে দিলে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ তৈরি হয়। এটা হচ্ছে উত্তর। এরপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা। প্রশ্নে বলা আছে সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু তুলনা করতে গেলে তো কখনোই সংক্ষিপ্ত ভাবে উত্তর দেওয়া যায় না, তুলনা একটু বড়ই হয়। এখানে উত্তরটা হবে এরকম যে বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশের কৃষি উন্নয়ন ও গবেষণায় ভালো অবস্থান দখল করে আছে। ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবদান অনেক। দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয়, কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যে পার্থক্যটা আমাদের আলোচনা করতে হবে। এইটা এই জায়গায় অবধান না, হবে অবদান। সরেও ব দয়াকারে দা দন্তন্য অবদান। তো পার্থক্যগুলো কি সেটা আমরা এখন বলবো বা ব্যাখ্যা করব যে পার্থক্য কি কি। প্রথম পার্থক্য হচ্ছে ২৫ বছর আগে ভিয়েতনামের কৃষি চিত্র ছিল নাজুক, কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারণে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায়। সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়নি, কারণ কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা কয়াকার বৈষণ্য মূর্ধন্য হবে কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে বা দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে বাংলাদেশের কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মতো এতটা তৎপর না। যদিও কিছু কৃষি সমবায় মাঠ পর্যায়ে কাজ করছে, কিন্তু চোখে পড়ার মতো না। অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণে প্রচুর টাকা ব্যয় করে এবং কৃষিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান করে, যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই হচ্ছে দুটি তুলনা। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রিন হাউসের শর্তগুলো লিখতে বলেছে। অর্থাৎ গ্রিন হাউস যে প্রক্রিয়া ওই বা গ্রিন হাউসের মাধ্যমে যেভাবে সবজি উৎপাদন করতে হয় সেই সবজি উৎপাদনের শর্তগুলো কি, কৌশল বাস্তবায়নের শর্তগুলো কি সেটা লিখতে বলেছে।
সেখানে 3টি শর্ত আছে, কেউ যদি চায় 3টি শর্ত সরাসরি লিখে দিলে উত্তর হয়ে যাবে। কিন্তু আমি আগে প্রথমে একটু বলি যে গ্রিন হাউস কি, সেই জিনিসটা সম্পর্কে বলি। গ্রিন হাউস কি? যে ফসলের জীবতাত্ত্বিক গুণগত পরিবর্তন না করেই এই কৌশলে যে কোনো ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়। অর্থাৎ আবদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ, বায়ুর আর্দ্রতা সহ পরিবেশগত যাবতীয় উপাদান নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি সরবরাহ করার যথাযথ ব্যবস্থা করা হয়। এই কৌশল এর নামই হচ্ছে গ্রিন হাউস। অর্থাৎ একটা কাচের ঘর থাকবে, সেখানে ফসল আমরা উৎপাদন করব। কাচের ঘরের মধ্যে পর্যাপ্ত আলো, বাতাস এবং অন্যান্য সুবিধাগুলো ফসলকে দিয়ে। তো এই যে কৌশল, এই কৌশল বাস্তবায়নের জন্য 3টি শর্ত রয়েছে। সেটা হচ্ছে, প্রথম শর্ত হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা ও স্থাপন পরিচালনা করা। তৃতীয় শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। এগুলোই হচ্ছে শর্ত। কেউ যদি চায় এই 3টি শর্ত লিখে দিতে পারে। তো এরপর আমি আরেকটু বর্ণনা করব যে গ্রিন হাউস কেন আমাদের দেশে এতটা প্রসার লাভ করেনি। গ্রিন হাউসটা আসলে, গ্রিন হাউস প্রক্রিয়ায় শস্য উৎপাদন করে বা সবজি উৎপাদন করে হচ্ছে শীত প্রধান দেশে। আমাদের দেশ তো এমনিতেই গরম। আমাদের দেশে 6টি ঋতু আছে, এক এক ঋতুতে এক এক ধরনের ফসল ফলে। আর শীত প্রধান দেশে তো ঋতু এতগুলো না, ওদের ঋতু হচ্ছে 2টা। কখনো অল্প কিছু বছরের অল্প কিছু সময় থাকে গরম, বাকি সময়গুলো হচ্ছে শীত। তো ওই গরমের সময় যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো যেন শীতকালেও তারা পেতে পারে বা শীতকালে উৎপন্ন করতে পারে, এর জন্য তারা গ্রিন হাউসটা ব্যবহার করে, যার জন্য ব্যয়টা অনেক বেশি। অর্থাৎ গ্রিন হাউসে ফসল উৎপাদন খরচ অনেক বেশি, এজন্য বাংলাদেশে গ্রিন হাউস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন অনুভব হয় এবং কিছু কিছু ফসল উৎপন্ন হয়। সেগুলো হচ্ছে ক্যাপসিকাম, স্ট্রবেরি এবং টমেটো, এই জাতীয় ফসল। স্ট্রবেরি, ক্যাপসিকাম এগুলো আমাদের দেশের ফসল না, এগুলো শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে এনে গ্রিন হাউসের মধ্যে এগুলোকে উৎপাদন করা হয়। এজন্য এগুলোর দামও অনেক বেশি। বাজারে যে অন্যান্য সবজি বা ফসলগুলো রয়েছে, ফলগুলো রয়েছে, এর তুলনায় এই ক্যাপসিকাম, স্ট্রবেরি এগুলোর দাম অনেক বেশি। তাই গ্রিন হাউসে ফসল উৎপাদন করলে দাম অনেক বেশি পড়বে বলে আমাদের দেশে এটা এতটা জনপ্রিয় না। এরপর হচ্ছে, দানাদার ইউরিয়া অপেক্ষা গুটি ইউরিয়া ব্যবহার করা সুবিধাজনক কেন? এই প্রশ্নের উত্তরে আগে বুঝতে হবে যে দানাদার ইউরিয়া কি আর গুটি ইউরিয়া কি। দানাদার ইউরিয়া হচ্ছে যে লবণ, চিনি এগুলোর মতো যে দানা আছে এরকম ইউরিয়া। আর একটা হচ্ছে গুটি, যেমন একটু একটু বড় বড়, যেমন গোলমরিচের মতো একটু বড় বড় দানা, সেটা হচ্ছে গুটি ইউরিয়া। তো দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধাগুলো কি কি? দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়, অর্থাৎ জমিতে বেশ কয়েকবার দিতে হয়। এই সার পানিতে মিশে গেলে দ্রুত গলে যায় এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড়ের অঞ্চলের বাইরে চলে যায়। বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায়। এই সার ব্যবহারের অপচয় এবং খরচ অনেক বেশি। তো আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম হতে পারে উত্তরটা, যে দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা। অসুবিধাগুলো লিখতে হবে। এরপরে হচ্ছে গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা। গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা কি? গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করলেই হয়। গুটি ইউরিয়া ব্যবহারে 20 থেকে 30 ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দানাদার ইউরিয়ার থেকে গুটি ইউরিয়ায় অনেক বেশি সুবিধা আছে। এজন্য দানাদার ইউরিয়া অপেক্ষা গুটি ইউরিয়াটা ব্যবহার করা বেশি সুবিধাজনক। তো আমি যে উত্তরগুলো দেখালাম এখান থেকে ধারণা নিয়ে বই পড়ে সুন্দর করে গুছিয়ে লিখলে উত্তরগুলো হয়ে যাবে।